অপরাধী চক্র, কিশোর গ্যাং তারাও সক্রিয় রয়েছে। কালকে নির্বাচনে অনেক কেন্দ্রেই কিন্তু মারামারি হবে। 68টা আসনে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। আমরা বলছি না, এটা পুলিশের আইজি পর্যন্ত স্বীকার করছেন এবং তারা চেষ্টা করছেন এই হামলার ঝুঁকিটা কমাতে। নির্বাচন কমিশনের একজন কমিশনার বলেছেন 50% কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো উৎসবমুখর পরিবেশের বিশ্বের সেরা নির্বাচনে অর্ধেকের বেশি কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ হয়, 68টা আসনে যদি জঙ্গি হামলার আশঙ্কা করা হয়, তাহলে ওই নির্বাচনে কে ভোট দিতে যাবে? আওয়ামী লীগ তো ভোট বর্জন করেছে এবং আওয়ামী লীগের লোকজন সমর্থকরা ভোট দিতে যাবে না। দ্যাট ইজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন। বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। যদি কেউ ভোট দিতে যায় আওয়ামী পন্থী কোনো কারণে, তাকে বলা হয়েছে সে যেন না ভোট দেয় এবং সংসদ নির্বাচনের অংশে সে যেন জামাত বিএনপির বাইরে কাউকে ভোট দেয় বা একাধিক ভোট দিয়ে ব্যালট পেপারটা নষ্ট করে আসে। এই নির্বাচনে আওয়ামী লীগকে জোর করে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। তারপরেও দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগকে ঘিরেই সব আলোচনা হচ্ছে এবং সব প্রার্থীরা মনে করছে যে আওয়ামী সমর্থকদের ভোট তারা পাবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা পাবে না। কাল প্রচুর সহিংসতা হবে, প্রচুর সন্ত্রাসী কার্যকলাপ হবে, প্রচুর রক্তপাত হবে এবং অলরেডি আপনারা দেখেছেন যে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়ে গেছে। তো এরকম একটা সারা দেশব্যাপী একটা অরাজকতার মধ্যে এই নির্বাচনটি, এই প্রহসনের নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনি ভোট দিতে যাবেন কিনা সেটা আপনি আরেকবার ভাবুন। আপনি যদি আওয়ামী লীগের সমর্থক কর্মী হন তাহলে দলীয় সিদ্ধান্তে আপনি ভোট দিতে যাবেন না। আপনি যদি সাধারণ জনতা হন, আপনি যদি মনে করেন যে গত 17 মাসে ইউনূস বাংলাদেশটাকে ধ্বংস করেছে এবং এই গণভোটের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের যে সংবিধানটি করা হয়েছিল সেই সংবিধানটাকেও কাটাছাড়া মোটামুটি ধ্বংস করা হবে, তাহলে আগামীকাল আপনি নিশ্চয়ই ভোট দিতে যাবেন না। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, তারা এই বাংলাদেশকে রক্ষা করবার জন্যই আগামীকাল 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা বর্জন করব। আর যদি কেউ যান, সাবধানে থাকবেন, নিজের জানটা নিয়ে যেন নিরাপদে বাসায় ফিরতে পারেন। এবং কালকে আরো কিছু ঘটনা ঘটবে, দেখবেন বেশ কিছু প্রার্থী দুপুরের পর থেকে প্রার্থিতা প্রত্যাহার করা শুরু করেছে এই নির্বাচনের মান কোয়ালিটির প্রশ্ন তুলে। অলরেডি বিকাশ নুরু, গণ অধিকার পরিষদের যিনি সভাপতি এবং ডাকসুর ভিপি ছিলেন, নুরু অলরেডি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে এইভাবে নির্বাচন হলে তিনি হয়তো কাল উইথড্র করতে পারেন। সুতরাং প্রিয় বন্ধুরা, যারা বাংলাদেশে আছেন, অলরেডি আমরা যারা প্রবাসে আছি আমরা কিন্তু এই ভোট বর্জন করেছি। আমরা অধিকাংশই ভোটার হিসেবে নিবন্ধনই করিনি। তারপরে যে মাত্র 5%-এর মতো ভোটার হিসেবে নিবন্ধন করেছিল, তার মধ্যে আবার 2% ভোট দেয়নি। সুতরাং ওভারঅল মাত্র 3%, 97% প্রবাসী এই ভোট বর্জন করেছে। সেখান থেকে এই ট্রেন্ডটাই বাংলাদেশের মানুষের কাছেও আমরা আশা করছি। আমরা আশা করি যে 10, 15 বা 20% ভোট হতে পারে, কিন্তু যে যা ভোটই দিক, অনেকে আমাকে বলেন ভাই ভোট কেন্দ্রে যাবো, গণভোটে না দেবো না, আপনার হ্যাঁ নাতে কোনো কিছু থেমে থাকবে না। আমি তো অনেক জায়গায় বলেছি যে গণভোট পাবে 70-10%-এর বেশি, আর পুরো বাংলাদেশের আসন কে কোন পার্টি কত পাবে এগুলো মোটামুটি একটা নির্ধারিত হয়ে আছে। এর মধ্যে আপনারা যা দেখছেন এগুলো সবই স্ক্রিপ্টের অংশ, মেটিকুলাস ডিজাইনের অংশ। বাংলাদেশ তার সামনে অন্ধকারাচ্ছন্ন দিন, তার সামনে ভীষণ অনিশ্চয়তা। এর থেকে উদ্ধার পেতে হলে প্রথম করণীয় হলো কালকের নির্বাচন বর্জন। একটা হাস্যকর প্রহসনের নির্বাচন হবে। সারা বিশ্ব অলরেডি কনসার্ন এক্সপ্রেস করেছে, উদ্বেগ প্রকাশ করেছে এবং কালকে আমরা তো বললে অনেক কিছুই আপনারা শুনতে চান না, কিন্তু কালকে বিশ্ববাসী দেখবে যে সেরা নির্বাচনের নামে কেমন প্রহসনের, কেমন হাস্যকর একটা নির্বাচন হয়েছিল। সেই 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনকেও
হার মানাবে এই 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচন। ইউনূসের ভাষায় পৃথিবীর সেরা নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আজকে বাংলাদেশ থেকে খবর পেলাম, ঢাকার বন্ধুরা বলল ঈদের চাইতেও নাকি ঢাকা আজকে ফাঁকা। সারা বাংলাদেশ থেকে খবর পেলাম যে সারা বাংলাদেশের একই অবস্থা, সারা দেশটাই থমথমে, কি হতে যাচ্ছে সবার মনের মধ্যে একটা অজানা ভয়, আতঙ্ক, একটা সংশয় কাজ করছে। উৎসব মুখর পরিবেশে সেরা নির্বাচনের আগে কেন শহর জুড়ে এই কবরের নিস্তব্ধতা, কেন অবিশ্বাস্য নীরবতা? এটাই ইউনূস ম্যাজিক। সব দল প্রস্তুত। আওয়ামী লীগকে বাদ দেওয়ার কারণে এই নির্বাচন তার গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই হারিয়েছে। এই নির্বাচনের যে ফলাফল আমরা পাবো সেটা বাংলার মানুষের সবার মতামতের প্রতিফলন নয়, কারণ এই মুহূর্তে 50 থেকে 60% ভোটার আওয়ামী লীগকে ভোট দিত। বিভিন্ন জরিপ থেকে যতদূর আমরা জেনেছি, 50 থেকে 60% ভোটারকে আপনি বাইরে রেখে আপনি একটা নির্বাচন করবেন এবং সেই নির্বাচনী ফলাফলের যেটা আমরা পাবো সেটা তো বাংলাদেশের সর্বস্তরের মানুষের মতামতের প্রতিফলন নয়। সুতরাং এই নির্বাচনের মধ্য দিয়ে যদি কেউ মনে করে থাকেন যে বাংলাদেশ পরিবেশ স্থিতিশীল হবে, গণতান্ত্রিক যাত্রা আরো মসৃণ হবে, তাহলে তাদের এই ধারণাটা সম্ভবত ভুল। আমার ধারণা এই প্রহসনের নির্বাচনের পরে বাংলাদেশ আরো অস্থিরতার মধ্যে গিয়ে পড়বে, আরো অস্থিতিশীল অবস্থায় পড়বে এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেটি গভীর খাদের মধ্যে পড়বে। তারপরে অনেকে বলছেন যে অন্তত এই যে জাতির উপরে জেকে বসা ডক্টর ইউনূস তো বিদায় হবে। ডক্টর ইউনূস গত 17 মাসে দেশটার রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার সবকিছুকে এমন ভাবে গুঁড়া করেছেন, ধ্বংস করেছেন যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক এই বাংলাদেশকে চালাতে খুব কষ্ট হবে। ডক্টর ইউনূসের বিদায় যদি তিনি যান তাহলে হয়তো সেটাই একমাত্র প্রাপ্তি হবে। গতকাল ঢাকা শহরের বেশ কয়েকটা জায়গায় জামাত বিএনপি মারামারি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ রাতের দিকে হল থেকে ছাত্র শিবির, ছাত্র দলের অনেককে বের করে দেওয়া হয়েছে। বগুড়ায় বিএনপির একজন কর্মীর চোখ তুলে নিয়েছে জামাত এবং সেই সংবাদ পেয়ে সেই বিএনপির কর্মীর মা হার্ট ফেল করে মারা গেছেন। জামাত নানানভাবে চেষ্টা করছেন এই নির্বাচনে জয়লাভ করতে, ক্ষমতায় আসতে, কিন্তু জামাতের সেই স্বপ্ন পূরণ হবে না। যেটা এখন জানা যাচ্ছে যে জামাত হয়তো 50টার মতো সিট পেতে পারে, কিন্তু জামাত তাদের পছন্দের ডিসি বসিয়েছেন বিভিন্ন জেলায়। 64টা জেলার শোনা যায় যে 58টা জেলায় জামাতের সমর্থক ভিসি। বিভিন্ন জেলায় যে এসপিদের পদায়ন করা হয়েছে অধিকাংশই জামাতের বলে জামাত সূত্র দাবি করছে। কিন্তু আজকের 2-3টা ঘটনায় মনে হচ্ছে যে প্রশাসন আসলে বিভক্ত। নইলে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁয়ের জামাতের আমির বেলাল উদ্দিন সাহেবের ব্যাগের মধ্যে 50 লাখ, কেউ বলে 74 লাখ টাকা পাওয়া গেছে। এই টাকাটা ধরা হয়ে এটা মিডিয়া কাভারেজ দেওয়া হলো। জামাত সংবাদ সম্মেলন করে বলছে এটা তার ব্যক্তিগত টাকা। এই বেলাল উদ্দিন সাহেব, এই যে আমির, তিনি একটা মাদ্রাসার শিক্ষক। তার এত টাকা, তিনি ব্যবসা করেন বলে শুনেছি। মাদ্রাসা শিক্ষক, আবার গার্মেন্টস ব্যবসা করে। তিনি 50 লাখ টাকা ক্যাশ নিয়ে যাচ্ছে। কোন ব্যবসায়ী 50 লাখ টাকা ক্যাশ নিয়ে চলাফেরা করে বলেন তো? আমাদের একটা কিছু বললো আর আমরা সেটা বিশ্বাস করে থাকলাম। নির্বাচনের এই যে টাকা, জামাত, আমি গতকালই বলেছি, কোথাও কোথাও বিশেষ করে ঢাকা 15 যেখানে জামাতের আমির ইলেকশন করছে,
পরিবার প্রতি 15,000 টাকা দেবে। এছাড়াও তারা সারা দেশব্যাপী টাকা দিয়ে ভোট কিনছে। আজকে ফেনীর দাগনভূঞায় এক জামাত নেতার বাসার থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। জামাত এবার কিন্তু অনেক ব্যালট পেপার, একদম রিয়েল ব্যালট পেপার তাদের দখলে নিয়েছে। নির্বাচন কমিশনের সহায়তায় তারা বেশ কিছু ব্যালট পেপার নিয়েছে এবং তারা যেটা প্ল্যান করেছে, তাদের খুব বিশ্বস্ত যেসব অনুসারী ভোটার আছে তাদের কাছে তারা এক সেট গণভোট এবং সংসদ নির্বাচনের এক সেট ব্যালট পেপার দিয়ে দিবে, আর এক সেট সে নির্বাচনী কেন্দ্রে গিয়ে নেবে। তার মানে সে যখন সাবমিট করবে তখন সে ডাবল ভোট সাবমিট করবে, এবং তারা এটা খুব ক্যালকুলেটেড ওয়েতে করছে যে কোন কেন্দ্রে কত এক্সট্রা ভোট সাবমিট করলে তাদের প্রার্থী জয়লাভ করবে। সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কথা হচ্ছে, বলা হচ্ছে যে সেনাবাহিনীর সাথে একটা ম্যাজিস্ট্রেট থাকবে, কিন্তু সন্ধ্যার পরে সেনাবাহিনী সাধারণত একা মুভ করবে ভোটের দিন, কাল 12ই ফেব্রুয়ারি, এবং তখন এই কিছু কিছু সেনাবাহিনীর সদস্য তারা ওই ভোট কেন্দ্রে মিলে ওই কিছু ব্যালট তারা, যেহেতু বলেছি তাদের কাছে অতিরিক্ত কিছু ব্যালট আগেই দেওয়া আছে, সেই ব্যালটে সিল মেরে তারা সেইগুলো ব্যালট বাক্সে ভরবে। সেখানে আর্মি তাদের সহায়তা করবে বলে কেউ কেউ দাবি করছেন। এদিকে এগুলোকে যদি আমলে নেই তাহলে কমপক্ষে 50 থেকে 60% ভোটার এই মুহূর্তে আওয়ামী লীগকে চায়, বা ভোট হলে তারা আওয়ামী লীগকে ভোট দিত। তো সেই দলটাকে আপনি নির্বাচনে মাঠে যখন বাইরে রাখছেন তখন থাকে বাকি 40%। সেই 40% যে আবার ভোট কেন্দ্রে যাবে সেই নিশ্চয়তা নাই। আজকে যদি আপনি দেখেন, আজকে ঢাকা শহরে আমি বেশ কয়েকটা ফোনে কথা বললাম কয়েকজনের সাথে, ঢাকা শহরটা বললো যে ঈদের চাইতেও ফাঁকা। একজন খুব প্রথিতযশা সাংবাদিক বললেন যে 71-এর মতো মনে হচ্ছে ঢাকাকে, একদম থমথমে। শুধু ঢাকা না, সারা বাংলাদেশ আজকে মানে একটা নির্বাচন, আমরা শুনেছিলাম যে উৎসব মুখর নির্বাচন হবে, পৃথিবীর অন্যতম সেরা নির্বাচন হবে, যেটা ডক্টর ইউনূস বলেছিলেন। কিন্তু সেই উৎসব মুখর নির্বাচন মানে কি এই লেভেলের মৌনতা, এই লেভেলের অনিশ্চয়তা, এই লেভেলের আতঙ্ক? এই নির্বাচনকে ঘিরে বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট আমাদের হাতে এসেছে, অনেকের কাছে এসেছে। সেই গোয়েন্দা রিপোর্ট পড়লে রীতিমতো আটকে উঠতে হয়। শুধু যে গোয়েন্দা রিপোর্ট তাই না, নির্বাচন কমিশনের একজন কমিশনার বলতেছে যে 50% ভোট কেন্দ্র ঝুঁকির মুখে, ঝুঁকিপূর্ণ। ক্যান ইউ ইমাজিন যে একটা সারা দেশে একটা সেরা নির্বাচন যেখানে অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, যেটা নির্বাচনের কমিশনের একজন কমিশনার বলতেছেন। 68টা আসনে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এটি আমার কথা না, এটা স্বয়ং পুলিশের আইজিপি স্বীকার করে নিচ্ছে, এবং তারা চেষ্টা করছেন এটা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় বা কতটুকু করা যায়। তো এই হলো মানে নির্বাচনের অবস্থা। সুতরাং এই নির্বাচনটাকে আপনি দেখেন, কালকে এত কিছুর পরে সব প্রচার যন্ত্র, সরকারের নাকি 140 কোটি টাকা উপদেষ্টারা খরচ করেছে, এত কিছু। এর সাথে আবার হাস্যকর যে অংশটা আছে সেটা হলো গণভোট, হা ভোট না ভোট। এই হা ভোট মানে গণভোট সাধারণত হয়, যদি হয় আমাদের এইসব দেশে হয়, বাংলাদেশে এরশাদ আর জিয়াউর রহমানের পরে আর গণভোট পাবলিকলি হয়নি, যা হয় সংসদে হয়। তো এই যে গণভোটের নামে যেটা হচ্ছে, সাধারণত এর আগে দুটো গণভোট আমরা দেখেছি জিয়ার আমলে এবং এরশাদের আমলে। সেই কোন কেন্দ্রে 113% ভোট কাস্ট হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু প্রশ্ন ছিল একটা দুইটা, বা আপনি অমুককে পছন্দ করেন বা করেন না, তার শাসনকে আপনি অ্যাপ্রুভ করেন কিনা, এই ধরনের প্রশ্ন ছিল। কিন্তু এইবার যে প্রশ্ন কারো পক্ষে সম্ভব না, এবং এতগুলো প্রশ্ন, এবং আমি যদি কয়েকটা প্রশ্নের সাথে একমত হই, কয়েকটা প্রশ্নের সাথে দ্বিমত পোষণ করি, সেই সুযোগটা নেই। আসলে আমাদের সংবিধানটা এটা অনেকের গাত্রদাহ, এটা পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ সংবিধান। আপনি যদি ফিলোসফিক্যালি দেখেন, যেখানে
ধর্মনিরপেক্ষতা মানে অসাম্প্রদায়িকতার কথা বলা হয়েছে, যেখানে গণতন্ত্রের কথা বলা হয়েছে, যেখানে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে, যেখানে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে। 1972 সালে 71 সালের মুক্তিযুদ্ধ, সেই সময় সমাজতন্ত্র অনেকটা প্রাসঙ্গিক ছিল, যেটা পরবর্তীতে অনেকটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টের দিকে চলে গেছে। তো সেই দেখেন প্রত্যেকটা যে 4টা মূলনীতি, প্রত্যেকটাকে তারা চেঞ্জ করতে চায়। তারা সংসদটাকে, বাংলাদেশের মতো একটা দেশে 300 এমপির একটা সংসদ, সেটাকে আবার নিম্নকক্ষ উচ্চ কক্ষ করতেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো। আমরা কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড? আমাদের এমপিরা ফ্লোর কোর্স করতে পারবে না, এটা খুব প্র্যাকটিক্যাল একটা ডিসিশন। সেটাকে তারা এখন চেঞ্জ করছে, মানে সব দলে সব এমপিকে কেনা বেচা করা যাবে। মানে এই যে বাংলাদেশটাকে তার মৌলিক জন্মের নীতি থেকে সরিয়ে এমন একটা অনিশ্চিত জায়গায় নিয়ে যাচ্ছে। এবং এই 2 কক্ষ বিশিষ্ট সংসদ আমাদের নেপালে আছে। নেপালে দেখেন সেখানে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা নাই, সেখানে খুচরা দল তাদেরও এই আনুপাতিক হারে তারাও উচ্চ কক্ষে 2-1 জন বসায় দেয়। তারপরে এমন একটা অস্থিতিশীলতা শুরু করে, এবং এই অস্থিতিশীলতা শুরু করার ফলে বাংলাদেশের উপরে কিন্তু এখন অনেকগুলো আন্তর্জাতিক শক্তির, পরাশক্তির কুনজর পড়েছে। তো তারা এই সব এটা কিন্তু, যেটা ডক্টর ইউনূসী বলেন যে মেটিকুলাসলি ডিজাইনড একটা প্ল্যান, এবং মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানটা বা কনস্পিরেসিটা কিন্তু 24 জুলাই আগস্টে শেষ হয়ে যায়নি। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং, সেটা এখনো চলতেছে। এবং সেই জায়গা থেকে গণভোট একটা, এবং আরেকবার দেখলাম যারা জুলাইয়ের এই জঙ্গি বা যাদের বলা হয় জুলাই যোদ্ধা, তারাও এখন গণভোটের বিরুদ্ধে কথা বলছে। তারা দেখলাম কোত্থেকে খুঁজে বের করছে যে গণভোটে হ্যাঁ দেওয়া মানে সমকামিতার পক্ষে কথা বলা। মানে কি জটিল, মানে তো এখন তারাও এটা দিবে না। কিন্তু আমি আপনাকে বলি, এই নির্বাচন, এই যে আপনারা বিএনপি জামাত একটা উত্তেজনা দেখেন, এগুলো সবই মেকিং গেম, সবই স্ক্রিপ্টেড। এই নির্বাচনে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হবে, জামাতকে একটা সম্মানজনক সিট দেওয়া হবে, ধরুন 50 থেকে 80টার মধ্যে। গণভোট হ্যাঁ ভোট পাবে 70% প্লাস। এর বাইরে জামাতে ইসলামের কিছু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর তাদের কিছু নীল নকশা আছে। তো সেই নীল নকশাগুলো তারা বাস্তবায়ন করতে পারলে 80টার দিকে যাবে, না পারলে 50টার দিকে যাবে। আজকের ঢাকা শহর দেখেন, আজকের বাংলাদেশ দেখেন। আজকে ফেনীর দাগনভূঞাতে এক জামাত নেতার বাড়ি থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এটা জামাতের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্ল্যান, তার মধ্যে এটা যে তারা প্রচুর একদম অরিজিনাল ব্যালট পেপার তাদের হস্তগত হয়েছে, এবং তারা যখন 2টো ব্যালট পেপার একজন ভোটার সাবমিট করবে, তাদের খুব নিজস্ব লোক, তখন সে আসলে 4টা ব্যালট পেপার দিবে। মানে 2টো তার সাথে করে আনা আর 2টো সেন্টার থেকে পাওয়া। এবং এরকম আরো অনেক প্ল্যান আছে, আমি আজকে পেলাম। এবং একটু আগে একটি ঘটনা আপনার নজরে এখন আসছে কিনা, সিলেটেই জেলা জামাত আমিরের, সরি সিলেট না, এটি হচ্ছে উত্তরাঞ্চলের যে রংপুরের পাশে যে এয়ারপোর্টটা, প্রেসিডেন্ট আমির, হ্যাঁ, ওনার 50 লাখ টাকা সহ বিমানবন্দর থেকে তাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তো এই জামাতের তৎপরতা গুলো এমন জায়গায় আছে। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনি যে বিশ্লেষণ গুলো দিলেন যে এবং প্রেডিকশনও করলেন নির্বাচন নিয়ে, ফলাফল নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটিতে যারা যেভাবেই নির্বাচনের কারসাজি করুক, নির্বাচন তামাশা, নির্বাচন রঙ্গ কিংবা পরিকল্পিত, সবকিছুই পরিকল্পনার আওতায় হচ্ছে। এবং আপনি খুবই চমৎকার ভাবে বলেছেন যে এটি একটি সাজানো পাতানো, এটি সবাই কিন্তু বুঝে গেছে, যারা ভোট দিবে তারাও বুঝে গেছে। তো এই জায়গায় আওয়ামী লীগ বা যেই দলটি নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এই সবাই মিলে 5ই আগস্ট ঘটিয়েছিল, এবং তারা বলছে
এখন গতকালকে দেখলাম আসিফ নজরুল তিনি অনেক একটা আক্ষেপের সুরে বলছিলেন যে আওয়ামী লীগ তো কোনো আপিল করেনি বা আওয়ামী লীগ তো কোনো আগ্রহ দেখায়নি যে অংশগ্রহণ মূলক নির্বাচনে তারা আসতে চায়, এমন তো কিছু আমরা দেখিনি। টিআইবির ইফতেখারুজ্জামান তিনি বলেছেন একদম পরিষ্কার ভাবে, আপনারা যে দর্শকরা সবাই শুনবেন, যে কোথায় নেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ আছে ভোটে। তিনি বলেছেন, তিনি কিন্তু এটা বলেছেন ভোটে আছেন, কারণ তারা দেশের বাইরে বসেও ভোটের জন্য কাজ করছেন, দেশের মধ্যেও নাকি তারা কাজ করছেন। টিআইবির ইফতেখারুজ্জামান বারবার বলেছেন অন্য সবাই অর্থাৎ আর প্রার্থীরাও সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগকে, কিন্তু আওয়ামী লীগ ক্যাম্পেইন করে যাচ্ছে এই ভোটে তারা নেই, নো ভোট নো ভোট। তো এই অবস্থায় আপনি যে কথাটি যেখানটা আমি আপনাকে থামিয়েছি, এই সরকার এবং যারা আওয়ামী লীগকে হটিয়েছে তারাই কি এখন আওয়ামী লীগকে এই নির্বাচন ঘিরে আবার জিতিয়ে দিচ্ছে, এমনটাই হচ্ছে কিনা? না, এখানে হচ্ছে কি যে মানে বিএনপির তো সারা বাংলাদেশে একই রকম অবস্থান নেই। বিএনপি 17 বছর তাদের রাজনীতি অনেক দুর্বল হয়ে গেছে, তাদের সেই সাপোর্টটা কিন্তু নেই। যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু তারা ফাঁকা মাঠে গোল দিচ্ছে। আওয়ামী লীগ বিএনপি সভাপতি দুটো বড় পার্টি, জামাত সবসময় গোনার বাইরে, 3 নম্বর পার্টি হলো জাতীয় পার্টি। এখন অনেকে ধারণা করছে যে বিএনপি সাপোর্ট, আওয়ামী লীগের সাপোর্টটা পেলে তাদের প্রার্থী জিতে যাবে। এটা প্রার্থীদের একটা ধারণা, উইচ ইজ ট্রু। আওয়ামী লীগ যদি লোকালি কোনো প্রার্থীকে সাপোর্ট করে তাহলে সেই প্রার্থীর জিতে যাওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতেছি যে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। এখন আপনারা বৈশাখ কাগজে কলমে হিসাব করতে পারেন যে আওয়ামী লীগের ভোট বিএনপি পাইলে বিএনপি জিতবে, জামাত পাইলে জামাত জিতবে। এবং আমি তো আমার নিজের এলাকা গোপালগঞ্জে খোঁজ নেই যে সকালে বিএনপির প্রার্থী যায় তো বিকালে জামাতের জোটের প্রার্থী যায়, এবং শুধু খালি হাতে যায় না, 5 কেজি মিষ্টি নিয়ে যায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে। ধরেন সংখ্যালঘু কোনো আওয়ামী লীগ নেতা, তার বাড়িতে 5 কেজি। আমাকে ফোন করে বলে যে আমার মামা বাড়ির লোকজন বলে, ভাগ্নে কি করি বলেন তো, এরকম আমার তো ডুবাই দিচ্ছে, 5 কেজি মিষ্টি নিয়ে আসে। তো মিষ্টি আপনি নিয়ে যান, সেই মিষ্টি খান, সেটা নিয়েও আপত্তি নাই, কিন্তু ভোটটা জাতীয় এই বিএনপিও পাবে না, জামাতও পাবে না। এক্সেপশন থাকতে পারে 2-1টা জায়গায় লোক। আমরা বাংলাদেশ ছোট্ট দেশ, আমাদের একটা আসনে অনেক রকমের হিসাব থাকে। হয়তো আমার আত্মীয় হয়, পার্টি করে না, বা কোনোভাবে তিনি আমার দ্বারা উপকৃত হয়েছিলেন। যেমন আমাদের গোপালগঞ্জে যিনি জামাত জোটের যিনি প্রার্থী, তিনি একটা মাদ্রাসার বোধহয় প্রিন্সিপাল। আওয়ামী লীগ আমলে তার মাদ্রাসাকে আমাদের যে এমপি শেখ সেলিম ভাই, তিনি অনেক হেল্প করেছেন। তিনি, সেলিম ভাই কিন্তু ওই পার্টি দেখে না, গোপালগঞ্জে পার্টি দেখে না গোপালগঞ্জে। তো এখন ওই কারণে ওনার সেলিম ভাইয়ের প্রতি, আওয়ামী লীগের প্রতি একটা কৃতজ্ঞতা আছে, এইটা হিসাব। এখন উনি ওই কৃতজ্ঞতা থেকে এখন আশা করে যে আওয়ামী লীগ তাকে ভোট দেবে, সেটা হবে না। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, আমাদের একটা ডিসিশন আছে। সো আমরা কাউকে ভোট দেব না, আমরা ভোটে যাব না। যদি কেউ আমাদের পক্ষ থেকে যায় বাস্তব যে কোনো কারণে, তাহলে তো বলাই আছে গণভোটে না, এবং সংসদে আসনে যদি ভোট দিতে হয় তবে অবশ্যই সেটা বিএনপি না, জামাত না, অন্য কাউকে। অথবা আপনি 3-4টা, আপনি ব্যালটটা নষ্ট করে দিতে পারেন, আপনি 3-4 জায়গায় সিল মারলে আপনার ভোটটা নষ্ট হবে। সুতরাং যারা মনে করছে যে আওয়ামী লীগের ভোটের উপরে ভর করে চলে যাবে, তাদের মনে হয় যে এই ধারণাটা ঠিক হবে না। আওয়ামী লীগ এই নির্বাচনটাকে হাস্যকর করে দিয়েছে, অগ্রহণযোগ্য করে দিয়েছে। আওয়ামী লীগের ওখানেই কৃতিত্ব, এবং আওয়ামী লীগ এই নির্বাচনে ইনক্লুসিভ হলে আওয়ামী লীগ অবশ্যই জয়লাভ করত। আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন, উনি প্রচুর মিথ্যে কথা বলেন, এটাও উনি মিথ্যে কথা বলেছেন। কারণ আমাদের নেত্রী শেখ হাসিনা সব সময় বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। তিনি সব সময়, আওয়ামী লীগ আসলে নির্বাচনমুখী একটা দল, ফলাফল কি হবে তার চেয়ে কথা হলো আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। এবং আওয়ামী লীগের 300 আসনে, প্রতি আসনে 5 জন করে প্রার্থীর একটা তালিকা প্রস্তুত করা ছিল, একদম আসন ওয়াইজ কথা বলে যে ঠিক আছে 1, 2, 3, 4, 5 করে। সো আওয়ামী লীগের
সব রকমের প্রস্তুতি ছিল, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে এলে আওয়ামী লীগ সর্বোচ্চ আসনে জয়লাভ করতো, এটা নিশ্চিত ছিল। এই কারণে আসিফ নজরুল্লাহ, আসিফ নজরুলের কারণে আইসিসিতে আজকে বাংলাদেশ নাই, বাংলাদেশ ক্রিকেট দল নেই। আজকে আমরা অন্য অন্য খেলা দেখি, বাংলাদেশ নাই। আসিফ নজরুল এখন কি বলে যে ইন্ডিয়া তো আমাদের কাছে সরি বললো না। তো আসিফ নজরুল ইজ এ লায়ার। আসিফ নজরুলের কথা, আসিফ নজরুল, আমরা আওয়ামী লীগ শেষ সময় পর্যন্ত নির্বাচন করতে চেয়েছি, শেষ সময় পর্যন্ত আমরা বলেছি আমরা একটি ইনক্লুসিভ নির্বাচন চাই। দেশের মধ্যে বলেছি, দেশের বাইরে বলেছি, আমরা যারা বিভিন্ন বিদেশে আছি, আমরা অস্ট্রেলিয়ার আমার মিনিস্টারের কাছে বলেছি, মিনিস্টার লিখিত দিয়েছে আমাদের কাছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া উচিত। এই সেম ঘটনা ঘটেছে আমেরিকায়, সেম ঘটনা ঘটেছে ইউকেতে। সো উনি যে বলে আওয়ামী লীগ বলে নাই, আওয়ামী লীগ অ্যাপিল করে নাই, হি ইজ লাইং, উনি মিথ্যে কথা বলছে। এবং আওয়ামী লীগের ভয়েই তারা একটা নির্বাচন করছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ তো হবেই না, বরং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আরো অস্থিরতার দিকে যাবে, আরো অস্থিতিশীলতার দিকে যাবে। বোনাস হলো যে বিএনপি এবং জামাত মুদ্রার এক পিঠ ওপিঠ, তারা আগামী কয়েকদিন মারামারি করবে, এটা হলো বোনাস প্রাপ্তি। এতদিন তো ছিল আওয়ামী লীগ ভার্সেস অ্যান্টি আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু প্রচন্ড প্রজ্ঞার পরিচয় দিচ্ছে, ধৈর্যের পরিচয় দিচ্ছে। রাজনীতি হলো অনেকখানি ধৈর্য আর সময় মতো অ্যাকশন। আওয়ামী লীগ শুধু আছে যে কখন কোন পদক্ষেপটা নিতে হবে। যেমন অনেকেই বলেছে যে নির্বাচন হচ্ছে, আওয়ামী লীগ কেন প্রতিহত করার ঘোষণা দেয়নি। আওয়ামী লীগ কখনোই হঠকারী কোনো সিদ্ধান্ত নেয় না। এই হাস্যকর প্রহসনের নির্বাচন, যার কোনো গ্রহণযোগ্যতা নেই, এটা 96-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচনের চাইতেও নিকৃষ্ট একটা নির্বাচন হিসেবে বিবেচিত হবে। সেই নির্বাচন প্রতিহত করে কেন আমরা আমাদের হাতে গন্ধ লাগাবো? এই নির্বাচন তো বাই ইটসেলফ একটা আনএক্সেপ্টেড নির্বাচন। বরং এই সুযোগে আমরা একটু দেখি যে বিএনপি এবং জামাতের মধ্যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ রাতে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে মারামারি হয়েছে। ছাত্র দলের একটা বড় অংশকে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে। মিরপুরের ওইদিকে মারামারি হয়েছে। আগামীকাল হবে, ফলাফল ঘোষণার পরে হবে। এবং মারুফ ভাই, আপনাকে একটা তথ্য দিই, আপনার এখানে জয়েন করার আগে পেলাম ঢাকা থেকে, যে বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী ফ্লাইটটা ছাড়ে সকাল 8টায়। 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারি দুটা স্পেশাল ফ্লাইট দেওয়া হয়েছে দুপুর 12টার পরে। কেন 14 এবং 15ই ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরের স্পেশাল ফ্লাইট দুটো দেয়া হলো? ইটস ভেরি রেয়ার, বাট সিগনিফিকেন্স হলো পালানোর পথ খোলা রাখা হচ্ছে। উপদেষ্টাদের অনেকের ফ্যামিলি চলে গেছে। আসিফ নজরুল সম্ভবত 13 তারিখে বিদেশে চিকিৎসার নামে পালাবে। সো খেলা শুরু হয়ে গেছে, আমরা খেলা দেখতেছি। স্বাস্থ্য উপদেষ্টা ইতিমধ্যেই আপনার পাশে নিউজিল্যান্ডে চলে গেছেন, হ্যাঁ, পরিবার সহ। হ্যাঁ, ওনার তো আত্মীয়র কাছে এসেছে। আর উনি যতদিন দায়িত্ব পালন করছে, একটা বড় সময় উনি সিঙ্গাপুরে রাষ্ট্রীয় অর্থে, সরকারি অর্থে ওনার চিকিৎসা করেছে। উনি গার্লফ্রেন্ড কোটায় হওয়া একজন উপদেষ্টা, উনি অসুস্থ মানুষ ছিলেন, উনি এই ফাঁকে এই 17-18 মাস সরকারি টাকায় চিকিৎসা করালেন না। উনি তো স্বাস্থ্যের কোনো কাজ করেননি, স্বাস্থ্যকে ধ্বংস করে গেছেন। স্বাস্থ্য একদম সর্বশেষ। একটা কম্পিউটার কেনার একটা বাজেট ছিল 7 লাখ টাকা, একটা কম্পিউটার 7 লাখ টাকা। এই যে এই বাজেটটা ওদের একনাকে পাশ হইলো গতকাল বা আজকে পাশ হয়েছে। তো সেই কম্পিউটার 7 লাখ টাকা, পরে যখন সাংবাদিকরা ধরছে তখন ওটা কমেছে 33,000 টাকায়। এখন 7 লাখ টাকাও যেমন একটা কম্পিউটারের দাম না, আবার 33,000 টাকায় আপনি একটা ভালো কম্পিউটার পাবেন না। তাই এরকম বিল্ডিং করে প্রচুর, মানে স্বাস্থ্যতে হরুলেট করেছে এই নূরজাহান। আরেকজন স্বাস্থ্য সহকারী ছিলেন আমাদের বড় ভাই, এবং আমরা তাকে খুব শ্রদ্ধা করতাম, খুব নীতিবান হিসেবে জানতাম, মানে আমাদের কাছে তিনি। হ্যাঁ, তো সেই বড় ভাই স্বাস্থ্যের বিশেষ মানে প্রতিমন্ত্রী মর্যাদায় স্যারের সহকারী হলেন, ডক্টর ইউনূসের সহকারী। তিনিও শুনলাম যে 200-300 কোটি টাকা নিয়ে গেছে। হ্যাঁ, তো এই হলো ডক্টর ইউনূস। এই নির্বাচন নিয়ে কোনো উচ্ছ্বাসের কিছু নেই। আজকের ঢাকা শহর, আজকের বাংলাদেশ অলরেডি রিফ্লেক্ট করতেছে কালকে কি হবে। তবে কালকে অনেক ব্লাডশেড হতে পারে, অনেক মায়ের বুক খালি হতে পারে, অনেক জায়গায় বিএনপি জামাতের মারামারি হবে। সুতরাং
ভোট দেওয়াটা জরুরি না, আগে নিজের যান বাঁচানোটা জরুরি। এই ভোট কোনো কিছুই বদলাবে না। বাংলাদেশে যদি 1% ভোটও লোক ভোট দেয়, তাও 70% প্লাস হা ভোট পড়বে। এটা একদম প্ল্যান্ড। এবং এই গোয়েন্দারা একটা মেসেজ ডিকোড করেছে। এইটা মেসেজটা খুব ইংরেজিতে আপনার দেখলে মনে হবে যে এটা একটা ব্যাংকোয়েটে খাবার দাবারের আলোচনা, এবং এই ব্যাংকোয়েটে খাবার সিকুয়েন্স গুলো, কিন্তু ওটা যখন ডিকোড করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে কিভাবে জামাতে ইসলাম তাদের নির্বাচনী মানে ইঞ্জিনিয়ারিংটা করবে। সুতরাং এই নির্বাচনটা নিয়ে, আর আওয়ামী লীগ হলো বাংলাদেশের জন্মের সময়ের দল, যেটা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, এবং সেই নেতৃত্বটা কিন্তু 9 মাসের হুট করে নেতৃত্ব না, এটা একটা দীর্ঘ 23 বছরের সংগ্রামের পরিণতি। তো সেই আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ নির্বাচন করছে না, কিন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো আলোচনা আছে? আসিফ নজরুল মিথ্যেবাদী, তাকেও মিথ্যে কথা বলতে হয়, সেই মিথ্যেটা আওয়ামী লীগকে কেন্দ্র করেই বলতে হয়। আমরা এই যে কথা বলতেছি, নির্বাচনে আওয়ামী লীগ নেই, কিন্তু আলোচনাটা আওয়ামী লীগকে, মানে অল লাইটস আর অন আওয়ামী লীগ। ইভেন যারা পর্যবেক্ষণে আসছে বিদেশি যারা, তারা আমাদের বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলছে, তো তারা যখন বাস্তবতাটা জানে তখন একরকম। কিন্তু এখন যেটা দুঃখজনক সেটা হলো, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমাদের ইউকে বলেন, আমাদের আমেরিকা বলেন, এই শক্তিগুলো তো বাংলাদেশের এই যে ওরা বলে মনসুন রেভুলেশন, যে জঙ্গি অভ্যুত্থান জুলাই আগস্ট, এগুলোর সাথে তো তারা জড়িত ছিল। তারা বিভিন্নভাবে এটাকে ফান্ডিং করেছে, এটার সাথে পাকিস্তান জড়িত, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা জড়িত। তো সব মিলে আজকের এই নির্বাচনটা, এই বিদেশি শক্তিগুলো এটার জাস্টিফাই করার চেষ্টা করছে। এই নির্বাচন যাই হোক, ইউরোপিয়ান ইউনিয়ন বলবে যে একটা সুপার ইলেকশন হয়েছে। বাংলাদেশে আজকে একটা কবরের নীরবতা ঢাকা শহরে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতেছে যে পরিস্থিতি স্বাভাবিক। তারা তো তাদের দেশের নির্বাচনগুলো দেখে, তো এইসব দেশে নির্বাচনে উৎসব হয় না ঠিকই, কিন্তু এই শহর তো মরে যায় না নির্বাচনের দিন। কিন্তু ঢাকা তো আজ মৃত নগরী। আগামীকাল হবে সারা বাংলাদেশ সংঘর্ষের মানে রণক্ষেত্র হবে। কারণ জামাতের অনেকেই এই অপপ্রচারগুলো বিশ্বাস করে, তারা মনে করে যে তারা ক্ষমতায় যাবে, তারা তো ক্ষমতার ধারে কাছে নাই। তাদের একটা সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। আর ডক্টর ইউনূসের কিছু পার্সোনাল রাজনৈতিক সন্তান আছে, তাদের উনি জেতানোর জন্য হাত পা ধরতেছে আর কি। এখন তাদের মধ্যে কেউ জিতবে, কেউ জিতবে না, এই আর কি। জি, এমনটা আপনি যেভাবে বললেন, আমরা ইতিমধ্যেই একটু আগেও দেখলাম যে নূর, সে আলোচিত ভিপি নূর, তিনি নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন যে এই অবস্থায় চললে আমি নির্বাচন করব না, নির্বাচন থেকে সরে যাব। কালকে দুপুর নাগাদ, দুপুরের আগেই হয়তো এমনকি বিএনপি অথবা অন্যদিকে জামাত, এনসিপি, তারাও নির্বাচন থেকে সরে আসার সম্ভাবনা বা আশঙ্কা, যেটা বলি সেটি আছে। আমি শেষ করব, আপনি মাঝখানে যেই ইস্যুটা বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক মহলগুলো যে অবস্থায় এখন পর্যন্ত আছে, এই জায়গাটিতে আপনি নিজেও বললেন আপনার অস্ট্রেলিয়ার কথা, আপনি যেখানে থাকেন, আমরা দেখলাম বা আমি দেখলাম সারা বিশ্বে বাংলাদেশ আওয়ামী লীগের যারাই আছেন, তারা কোথাও সংগঠিতভাবে, কোথাও বিচ্ছিন্নভাবে, যারা বিভিন্ন এক্সপার্টিস নিজেরা আছেন, তারা সেই দেশের সরকারকে কিংবা আন্তর্জাতিক সংস্থাগুলোকে নোটিশ করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগের পক্ষে যে এই নির্বাচনটি বিতর্কিত, এই নির্বাচনটি একতরফা, এই নির্বাচনটি সাজানো পাতানো। এই জায়গাটিতে আপনি কি মনে করেন যে এই ভোটের ইস্যুটা আওয়ামী লীগের জন্য আসলে একটা পথ খুলে দিয়েছে, যে তারা আওয়ামী লীগ সক্ষম হয়েছে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অনুসারীরা সক্ষম হয়েছে সারা বিশ্বে এই নির্বাচনটিকে একটি বিতর্কিত এবং একটি সাজানো পাতানো নির্বাচন হিসেবে অবহিত করার জন্য? এই ক্যাম্পেইনটা আওয়ামী লীগ কতটা সফল হয়েছে এ পর্যন্ত, আপনার মন্তব্য একটু শুনতে চাই। মানে এটা আওয়ামী লীগ অবশ্যই সফল হয়েছে এই কারণে, কারণ যেখানেই লজিক্যাল আলোচনা হয়েছে, যারা ষড়যন্ত্রের সাথে জড়িত না, প্রত্যেকটা বিবেক সম্পন্ন মানুষ এটা বলেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি কোনো অপরাধ করে থাকে, আলোচনার স্বার্থে ধরে নিচ্ছে,
তাহলে তাদের বিচার হবে। এর জন্য দল কেন শাস্তি পাবে? দলীয় কোনো বিষয় তো এখানে ছিল না। এমন তো না যে দল মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, কোনো কিছু করেছে, কিচ্ছু না। সেইখানে এখানে আপনার ব্রিটিশ দেখেন, মানবাধিকার কর্মী বলেন, ব্রিটিশ সাংসদ বলেন, তারা কিন্তু অনেকেই এই ইনক্লুসিভ ইলেকশনের পক্ষে সোচ্চার হয়েছে। সুতরাং পৃথিবীর কাছে এটা খুব ক্লিয়ার। তারপরেও কিছু কিছু পর্যবেক্ষক, এই সাদা চামড়ার পর্যবেক্ষক, আমি তো এইসব দেশে থাকি, আই হ্যাভ সিন দেয়ার হিপোক্রেসি। হ্যাঁ, আমরা মুখে বলি আমরা নিজেরা এই দেশে অনেক কিছু উপভোগ করি, গণতন্ত্র উপভোগ করি, ভোটাধিকার উপভোগ করি, মানবাধিকার উপভোগ করি, আই হ্যাভ মাই রাইটস। আমি আমার মন্ত্রীর সামনে গিয়ে চ্যালেঞ্জ করতে পারি, উইচ আই ডিড। আমার মন্ত্রীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার ট্যাক্সের $2 মিলিয়ন আপনি বাংলাদেশের এই বিতর্কিত নির্বাচনে কেন দিচ্ছেন? তো মন্ত্রী সাথে সাথে কাগজ বের করেছে। বের করে উনি পড়ে দেখলেন যে জাতিসংঘের ইউএনডিপির তত্ত্বাবধানে ব্যালট একটা প্রজেক্ট হয়েছে। সেই ব্যালটে বিভিন্ন দেশ, কানাডাও বোধহয় দিয়েছে, আমাদের অস্ট্রেলিয়ার $2 মিলিয়ন এরকম দিয়েছে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য। আমাদের মন্ত্রী আমাদের বলেছে যে উইল মেক শিওর যে আমাদের এই জনগণের ট্যাক্সের টাকাটা বাংলাদেশে ইউটিলাইজড হয়। এই সপ্তাহে অস্ট্রেলিয়ার একটা মেইন স্ট্রিম পত্রিকা এই প্রশ্ন তুলেছে যে বাংলাদেশে একটা নন ইনক্লুসিভ বিতর্কিত নির্বাচনে অস্ট্রেলিয়ার ট্যাক্স পেইদের $2 মিলিয়ন, $20 লাখ খরচ হচ্ছে। ইট হ্যাজ বিকাম আ নিউজ ইন এ মেইন স্ট্রিম। সো দ্যাট হোয়াট উই ডিড। সো আমরা যেটা করার আমরা ওটা করছি। তো এটাই আর কি। সো এখন দেখেন, আওয়ামী লীগ 24 সালের 5ই আগস্ট কতগুলো অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ ভোট দেয় না, আওয়ামী লীগের আমলে মানুষ কষ্টে ছিল। এই 18 মাসে আওয়ামী লীগ তো মাঠে নামতে দেওয়া হয় নাই। তারপরেও আওয়ামী লীগের যে অর্জন, আমার মনে হয় না 1981 সালে বাংলাদেশে আসার পরে এত জনপ্রিয় শেখ হাসিনা কখনো ছিলেন। আর একটা ঘটনায় আমি একটা জরিপে পেয়েছিলাম শেখ হাসিনা জনপ্রিয়তা, সেটা হলো ঢাকা শহরে ক্যাসিনো যখন বন্ধ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, ওই দিন ওনার জনপ্রিয়তা একদম আকাশে ছিল। আর এখন আপামর জনসাধারণের কাছে শেখ হাসিনার যে জনপ্রিয়তা, এবং তারা এখন বুঝে গেছে যে বাংলাদেশের একটা রাজনৈতিক দল, তাদের অনেক সীমাবদ্ধতা থাকে। বিএনপির নেতারা কি দোয়া তুলসী পাতা? আর জামাত তো মানে সুপার 2 নাম্বার। আওয়ামী লীগ বিএনপি মানুষের দল, মানুষের কাছে যায়, কিন্তু জামাত হইল খুবই ক্যাডার ভিত্তিক, এবং ওদের দুর্নীতিটা এত অর্গানাইজড যে আমরা খালি চোখে দেখতে পাই না। বিএনপির একটা নেতা যে টেম্পু স্ট্যান্ড থেকে দিনে হয়তো 1000 টাকা তোলে, আর জামাতের নেতা তখন এক শিল্পপতির কাছ থেকে 100 কোটি টাকা নেয়। ওটা বুঝছেন, 1000 টাকা তুলা ও গালি খায়, আর 100 কোটি টাকা নিয়ে আসে আল্লাহর বেহেশতের টিকিট বিক্রি করে। সো বাংলাদেশের মতো একটা, আমি এখনো মনে করি যে আওয়ামী লীগ নেতারা, তারা বাংলাদেশের কনটেক্সটে যথেষ্ট ফেয়ার। সেটা নিয়ে আমরা অন্য একদিন আলাপ করবো। আমি নির্বাচনটা গেলে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি নিয়ে কথা বলবো। বাট আপনার মাধ্যমে, আপনার অনুষ্ঠানের বেশ জনপ্রিয়, অনেকেই আমাকে বলেন আপনার কথা, আপনার মাধ্যমেও বলবো যে আগামীকাল এই প্রহসনের নির্বাচনে ভোট দেওয়ার কোনো মানে নেই। অনেকে বলেন না আমি যাব, আমি না ভোট দেব। আপনি না ভোট দেন আর হ্যাঁ ভোট দেন, ভোটের ফলাফল নির্ধারিত, কিন্তু আপনি বলতে পারবেন যে না, আমি এই অন্যায়ের অংশ হই নাই, আমি এই প্রহসনের জাস্টিফাই করতে যাই নাই। সুতরাং আসুন আমরা নো ভোট নো ভোট এই জায়গায় যাই। একদম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে চাই, অনেকে যেমন বলে থাকেন, আমাদের মধ্যে আমাদের প্রফেশনাল অনেকে বলে থাকেন যে, আমাকেও প্রশ্ন করেন যে আপনি সাংবাদিক হয়ে আপনি কিভাবে একটি পক্ষ নিলেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বা স্মরণ করিয়ে দিতে চাই, দেখুন, যখন আমাদের দেশমাতৃকার মুক্তির সংগ্রাম হয়েছিল,
মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন বাংলাদেশের অনেক সিনিয়র সাংবাদিকরা যারা শহীদ হয়েছেন, সিরাজউদ্দিন হোসেনের মতো সাংবাদিকরা, মানিক মিয়ার মতো সাংবাদিকরা, কিংবা আরো নিজামুদ্দিনের মতো সাংবাদিকরা, তারা কোন পক্ষে ছিলেন? তারা কি চুপ হয়েছিলেন, নিরপেক্ষ এফেক্স এর কথা বলেছিলেন, নাকি দেশের স্বাধীনতার পক্ষে তারা লড়াই করেছিলেন, কথা বলেছিলেন? ফলে এখন একটি যুদ্ধাবস্থা চলছে। এই ক্ষেত্রে অন্তত পক্ষে দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের সাথে নিরপেক্ষ